23 বছর বিদেশে কাজ করে পরিবারকে চালানোর পর সে যখন দেশে ফিরল, তখন এমন ভান করল যেন তার আর টাকা পয়সা কিছুই নেই। আর তার নিজের মা তাকে বাড়ি থেকে বের করে দিয়ে বলল, এ বাড়িতে আমরা পরাজিতদের সমর্থন করি না। 23 বছর ধরে সে বাড়িতে টাকা পাঠিয়েছে, আর যখন অবশেষে সে ফিরে এলো, ভান করে যে তার আর কিছুই নেই। তার নিজের মা তার মুখের দিকে তাকিয়ে তাকে আবর্জনার মতো বাড়ি থেকে বের করে দিল। এখানে তোমার কোনো জায়গা নেই, ঠান্ডা গলায় বলল মহিলা। এ বাড়িতে আমরা ব্যর্থ মানুষকে আশ্রয় দিই না। তারপর দরজাটা ধপ করে বন্ধ হয়ে গেল। নিজের মেয়ের মুখের ওপর দুপুরে প্রচণ্ড রোদে ঢাকা শহরের একটি অভিজাত এলাকায় দাঁড়িয়েছিল শিউলি। এলাকাটা ছিল ঢাকার অন্যতম ধনী এলাকা। বিশাল বিশাল বাড়ি, উঁচু গেট, সিসিটিভি ক্যামেরা, চকচকে গাড়ি, যেন সবকিছুই টাকা আর ক্ষমতার প্রদর্শনী। সেসব প্রাসাদের মাঝখানে ৩৮ নম্বর বাড়ির সামনে দাঁড়িয়েছিল শিউলি। তার চেহারা দেখে মনে হচ্ছিল সে যেন অনেক দূর থেকে এসেছে। ধুলোমাখা কাপড়, ফিকে হয়ে যাওয়া শাড়ি, পায়ে পুরনো স্যান্ডেল। যে কেউ দেখলেই ভাবত এই নারীকে জীবনে একবার ভেঙে দিয়েছে। কিন্তু সত্যিটা ছিল অন্যরকম, অনেক গভীর আর অনেক কঠিন। শিউলি গত 23 বছর কাটিয়েছে দুবাইয়ে। 23 বছর প্রখর গরমে কাজ করেছে। 23 বছর ধরে অন্যের বাসা পরিষ্কার করেছে, অন্যের বাসন মেজেছে, অন্যের বাচ্চা মানুষ করেছে। কখনো কখনো দিনে 14 ঘন্টা কাজ করেছে। তার হাতের তালু শক্ত হয়ে গেছে, নখ ভেঙে গেছে, পিঠে ব্যথা জমে আছে বছরের পর বছর। কিন্তু সে সব সহ্য করেছে একটা কারণের জন্য। তার পরিবার প্রতি মাসে টাকা পাঠিয়েছে। নিজের জন্য নতুন কাপড় কেনেনি, কিন্তু বাড়িতে টাকা পাঠিয়েছে। নিজে ভালো খাবার খায়নি, কিন্তু বাড়িতে টাকা পাঠিয়েছে। নিজে একটা ছোট রুমেই থেকেছে, কিন্তু বাড়িতে টাকা পাঠিয়েছে। সেই টাকাতে আজ দাঁড়িয়ে আছে এই বিশাল বাড়িটা। এবারে প্রতিটি ইট, প্রতিটি টাইলস, প্রতিটি ফার্নিচার, সবকিছুই কেনা হয়েছে শিউলির রক্ত আর ঘামের টাকায়। কিন্তু আজ সেই বাড়ির দরজায় তার মুখের উপর বন্ধ হয়ে গেছে। শিউলি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তার চোখে পানি ছিল না, কারণ সে কাঁদতে আসেনি, সে সত্য জানতে এসেছে। এ কারণেই সে অভিনয় করেছিল। সে দেখাতে চেয়েছিল যদি তার কাছে একটা টাকাও না থাকে, তাহলে তার পরিবার তাকে কিভাবে ব্যবহার করবে। আজ সে তার উত্তর পেয়ে গেছে। বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থাকা নিরাপত্তা প্রহরী একটু অস্বস্তিতে পড়ে গিয়েছিল। লোকটা শিউলির দিকে তাকিয়ে ধীরে বলল, আপা, আপনি ঠিক আছেন? শিউলি একটু হেসে বলল, হ্যাঁ, আমি ঠিক আছি। লোকটা আবার বলল, আপনি কি সত্যি এখানে থাকতেন? শিউলি বাড়িটার দিকে তাকালো। তার চোখে এক অদ্ভুত শান্তি। হ্যাঁ, সে বলল, এবারে প্রতিটি ইট আমি কিনেছি। গার্ড অবাক হয়ে তাকিয়ে রইল, কিন্তু শিউলি আর কিছু বলল না। সে ধীরে ধীরে রাস্তা ধরে হাঁটতে শুরু করল। তার মাথার মধ্যে পুরনো স্মৃতিগুলো ঘুরছিল। 23 বছর আগে যখন সে বিদেশে যাচ্ছিল, তখন তার মা কাঁদছিলেন। মা, তুই না গেলে আমরা কিভাবে চলবে? তার ছোট বোন মিথিলা তখন কলেজে পড়ত। সে বলেছিল, আপা, তুমি গেলে আমাদের জীবন বদলে যাবে। আর সত্যি বদলেছিল, কিন্তু শুধু তাদের জীবন, শিউলির জীবন নয়। শিউলি যখন প্রথম দুবাইয়ে পৌঁছায়, তখন তার বয়স মাত্র 25। তার যমজ 2 ছেলে তখন মাত্র 2 বছরের। সে চেয়েছিল ছেলেদের সঙ্গে নিয়ে যেতে, কিন্তু তার মা বলেছিলেন, এত ছোট বাচ্চা বিদেশে নিয়ে কি করবে, এখানে রেখে যা। শিউলি বিশ্বাস করেছিল। তার 2 ছেলেকে গ্রামের খালার কাছে রেখে গিয়েছিল। তারপর শুরু হয়েছিল তার যুদ্ধ। প্রথম বছর সে প্রায় প্রতিদিন কাঁদত, ছেলেদের কথা মনে পড়ত। কিন্তু সে নিজেকে শক্ত করেছিল, কারণ সে জানত সে লড়ছে তাদের ভবিষ্যতের জন্য। কিন্তু আজ আজ সে বুঝতে পারছে কিছু একটা ঠিক ছিল না। বাড়ির সামনে দাঁড়িয়ে যখন সে বলল যে তার কাছে আর টাকা নেই, তার মা একবারও জিজ্ঞেস করেনি, তুই ঠিক আছিস? একবারও বলেনি ভেতরে আয়। বরং বলেছে, আমরা ব্যর্থ মানুষকে আশ্রয় দিই না। এ কথাটা শিউলির মাথায় বারবার বাজছিল। ঠিক তখনই রাস্তার পাশে একটি কালো গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামল একজন মাঝবয়সী লোক। লোকটা শিউলিকে দেখে দ্রুত তার দিকে এগিয়ে এলো। ম্যাডাম, সব ঠিক আছে? শিউলি হালকা মাথা নাড়ল। লোকটা চারিদিকে তাকিয়ে নিচু গলায় বলল, আপনি কি নিশ্চিত আপনি আজই সত্যটা জানতে চান? শিউলি ধীরে বলল, হ্যাঁ। লোকটা তার হাতে একটি খাম দিল।
গত 3 মাস ধরে আমরা আপনার নির্দেশ অনুযায়ী সব খোঁজ নিয়েছি। শিউলির চোখ একটু সরু হয়ে গেল। কি পেয়েছেন? লোকটা একটু থামল, তারপর বলল, আপনার পাঠানো টাকার অনেকটাই আপনার পরিবার ব্যবহার করেনি আপনার জন্য। শিউলির ভ্রু কুঁচকে গেল। লোকটা ধীরে বলল, আর আপনার ওই 2 ছেলের ব্যাপারে আপনাকে কিছু জানতে হবে। শিউলির বুক ধক করে উঠল। কি ব্যাপার? লোকটা নিচু গলায় বলল, আপনার মা আর বোন গত 10 বছর ধরে সবাইকে বলেছে। সে থেমে গেল। শিউলির গলা শুকিয়ে গেল। কি বলেছে? লোকটা ধীরে বলল, যে আপনি বিদেশে গিয়ে আর কখনো আপনার ছেলেদের খোঁজ নেননি। শিউলির চোখ বড় হয়ে গেল। তার শরীর কেঁপে উঠল, কারণ সে জানত এটা সম্পূর্ণ মিথ্যা। সে প্রতি মাসেই টাকা পাঠিয়েছে, ছেলেদের পড়াশোনার খরচ দিয়েছে, সবকিছুই করেছে। তাহলে তাহলে সত্যটা কি? লোকটা আবার বলল, আরো বড় একটা বিষয় আছে। শিউলির গলা কাঁপছিল। কি বিষয়? লোকটা ধীরে বলল, আপনার ছেলেরা এখন কোথায় আছে? সেটা আপনার মা আপনাকে কখনো বলেনি। শিউলি স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে এবার সত্যিকারের ঝড় উঠল, কারণ সে হঠাৎ বুঝতে পারল তার পরিবার শুধু তাকে ব্যবহারই করেনি, হয়তো তার সন্তানদের জীবন নিয়েও বড় একটা খেলা খেলেছে। আর এবার শিউলি আর অভিনয় করবে না। সে সত্য বের করে আনবে, যে কোনো মূল্যে। রাস্তার ধারে দাঁড়িয়ে শিউলি কিছুক্ষণ নড়ল না। চারপাশে দুপুরের গরম বাতাস পর্যন্ত যেন থেমে গেছে। বড় বড় বাড়িগুলোর উঁচু গেট, সাদা মার্বেলের দেয়াল, ঝকঝকে গাড়ি, সবকিছু যেন তাকে মনে করিয়ে দিচ্ছিল একটা সত্য। এসবের পেছনে তারই টাকা আছে, তার 23 বছরের পরিশ্রম আছে। কিন্তু আজ সে এবারের সামনে দাঁড়িয়ে একজন অপরিচিত মানুষের মতো। শিউলি ধীরে খামটা খুলল। ভেতরে বেশ কয়েকটা কাগজ আর কয়েকটা ছবি। প্রথম ছবিটা দেখে তার বুক ধক করে উঠল। ছবিতে তার 2 ছেলে, রায়হান আর রেদোয়ান। এখন তারা বড় হয়ে গেছে, দেখতে প্রায় তার বাবার মতো হয়েছে। কিন্তু ছবিটা দেখে শিউলির চোখে এক অদ্ভুত বিষয় ধরা পড়ল। ছেলেরা হাসছে না, তাদের মুখে একটা অদ্ভুত গম্ভীরতা, যেন তারা ছোটবেলা থেকে বড় হয়ে গেছে। শিউলি নিচু গলায় বলল, এই ছবিগুলো কোথায় তোলা? লোকটা বলল, সিলেটের একটা গ্রামে। শিউলি একটু অবাক হলো। গ্রামে? লোকটা মাথা নাড়ল। হ্যাঁ ম্যাডাম, আপনার খালার বাড়িতে না। শিউলির বুকটা ধক করে উঠল। মানে? লোকটা গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আপনার ছেলেরা কখনো আপনার খালার বাড়িতে বড় হয়নি। শিউলি এক মুহূর্তও কথা বলতে পারল না। তার মাথার ভেতর যেন শব্দ হচ্ছিল। 23 বছর ধরে সে ভেবেছে তার ছেলেরা নিরাপদে আছে, তার খালার কাছে। তাদের পড়াশোনা হচ্ছে, তারা ভালো আছে। সে এই জন্যই তো টাকা পাঠিয়েছে। লোকটা আবার বলল, প্রথম 2 বছর তারা আপনার খালার কাছেই ছিল। তারপর? সে একটু থামল। শিউলি কাপা গলায় বলল, তারপর কি? লোকটা বলল, আপনার মা তাদের গ্রামে পাঠিয়ে দেয়। শিউলির চোখ বড় হয়ে গেল। কেন? লোকটা ধীরে বলল, কারণ আপনার মা বলেছিলেন 2টা বাচ্চা বাড়িতে রাখলে খরচ বাড়বে। এ কথাটা শুনে শিউলির বুকের ভেতর যেন কেউ ছুরি বসিয়ে দিল। সে তো প্রতি মাসে টাকা পাঠাতো, শুধু নিজের মায়ের জন্য না, ছেলেদের জন্য, তাদের পড়াশোনার জন্য। তাহলে? লোকটা আরেকটা কাগজ বের করল। এটা দেখুন। শিউলি কাগজটা হাতে নিল। এটা ছিল ব্যাংক স্টেটমেন্ট, তার পাঠানো টাকা, প্রতি মাসে বড় বড় অঙ্ক। কিন্তু নিচে একটা লাইন দেখে তার চোখ থেমে গেল। টাকা ট্রান্সফার হয়েছে তার মায়ের ব্যক্তিগত অ্যাকাউন্টে, আর সেখান থেকে বেশিরভাগ টাকার গেছে মিথিলার অ্যাকাউন্টে। মিথিলা তার ছোট বোন, যে কখনো কাজ করেনি, যে সবসময় দামি কাপড় পরে। সে আজ তাকে দেখে হাসছিল। শিউলির হাত কাঁপতে লাগল। মানে? এই টাকাগুলো? লোকটা মাথা নাড়ল। আপনার ছেলেদের জন্য খুব কম টাকা খরচ হয়েছে। শিউলির চোখে এবার পানি চলে এলো। 23 বছর সে নিজের জীবন শেষ করে দিয়েছে, আর তার সন্তানরা গ্রামে বড় হয়েছে, অভাবের মধ্যে। হঠাৎ শিউলি একটা কথা মনে করল। সে তাড়াতাড়ি বলল, তারা এখন কোথায়? লোকটা একটু চুপ করে থাকল, তারপর বলল, ওই জায়গাটাই সবচেয়ে অদ্ভুত। শিউলি তাকিয়ে রইল। লোকটা বলল, আপনার ছেলেরা এখন ঢাকাতেই আছে। শিউলি অবাক হয়ে গেল। ঢাকায়? হ্যাঁ।
কোথায়? লোকটা আবার একটা ছবি বের করলো। ছবিটা দেখে শিউলি স্তব্ধ হয়ে গেল, কারণ ছবিতে তার দুই ছেলে দাঁড়িয়ে আছে ঠিক সেই বাড়ির সামনে। ৩৮ নম্বর বাড়ি, তার নিজের বাড়ি। শিউলির গলা শুকিয়ে গেল। তারা এখানে কেন? লোকটা ধীরে বলল, তারা এখানে কাজ করে। শিউলির বুকের ভেতর যেন বজ্রপাত হলো। কি বললেন? লোকটা বলল, তারা এ বাড়ির ড্রাইভার আর গার্ড হিসেবে কাজ করছে। শিউলি কয়েক সেকেন্ড নিঃশ্বাস নিতে পারল না। তার মাথায় যেন সবকিছু ঘুরছিল। তার নিজের ছেলেরা তার নিজের বাড়িতে চাকর হিসেবে কাজ করছে, আর তার মা আর তার বোন এই সত্যটা তাকে কখনো বলেনি। ঠিক তখনই বাড়ির বড় গেটটা খুলল। ভেতর থেকে একটা গাড়ি বের হলো। গাড়িটা ধীরে এসে থামল। ড্রাইভারের সিটে বসে আছে একজন তরুণ, প্রায় 25 বছর বয়স। তার চোখ ঠিক শিউলির মতো। ছেলেটা গাড়ি থেকে নেমে গেট বন্ধ করতে গেল। তারপর হঠাৎ তার চোখ পড়ল শিউলির দিকে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড। তার চোখে অদ্ভুত একটা প্রশ্ন, যেন কোথাও সেই মুখটা আগে দেখেছে। শিউলির বুক কেঁপে উঠল, কারণ সে বুঝে গেছে এই ছেলেটা তার ছেলে, রায়হান। কিন্তু রায়হান জানেই না যে নারীটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে সে তার মা। আর ঠিক তখনই বাড়ির ভেতর থেকে সোফিয়ার চিৎকার শোনা গেল, এ রায়হান, গাড়িটা ঠিক করে পার্ক কর, অতিথিরা আসবে। ছেলেটা তাড়াতাড়ি মাথা নিচু করে গাড়িতে উঠে গেল। একবারও পিছনে তাকালো না। শিউলি স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে এবার আর পানি নেই, বরং একটা ভয়ঙ্কর শান্তি। কারণ সে এখন সব বুঝে গেছে। তার মা শুধু তাকে ঠকায়নি, তার সন্তানদের জীবনে ব্যবহার করেছে। আর এবার শিউলি চুপ করে থাকবে না। শিউলি গাড়িটা দূর হতে চলে যেতে দেখছিল। স্টিয়ারিং ধরে বসে থাকা ছেলেটা তার নিজের ছেলে রায়হান। কিন্তু ছেলেটা জানেই না তার মা তার থেকে মাত্র কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে। এ সত্যটা শিউলির বুকের ভেতর আগুনের মতো জ্বলছিল। সে 23 বছর ধরে শুধু একটাই স্বপ্ন দেখেছে, একদিন সে ফিরে আসবে, তার ছেলেদের বুকে জড়িয়ে ধরবে আর বলবে, মা, তোমাদের জন্যই সব করেছে। কিন্তু আজ বাস্তবতা ছিল সম্পূর্ণ অন্যরকম। তার নিজের ছেলেরা তার নিজের বাড়িতেই কাজ করছে, ড্রাইভার আর গার্ড হিসেবে। আর তারা জানেই না এ বাড়িটা তাদের মায়ের টাকায় তৈরি। শিউলি ধীরে চোখ বন্ধ করল। তার ভেতরে একটা ঝড় উঠছিল, কিন্তু সে নিজেকে শান্ত রাখল। কারণ এখন রাগ করলে হবে না, এখন তাকে বুদ্ধি নিয়ে খেলতে হবে। তার পাশে দাঁড়ানো লোকটা ধীরে বলল, ম্যাডাম, আপনি কি এখন আপনার ছেলেদের সাথে দেখা করবেন? শিউলি মাথা নাড়ল, না। লোকটা অবাক, না? শিউলি ধীরে বলল, এখন না। এখন যদি আমি সত্যিটা বলি তারা বিশ্বাস করবে না। লোকটা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, তাহলে আপনার পরিকল্পনা কি? শিউলির চোখ আবার সেই বাড়ির দিকে। বড় গেট, মার্বেলের সিঁড়ি, বড় বারান্দা, সব কিছু। সে ধীরে বলল, আমি ওই বাড়ির ভেতরে ঢুকব। লোকটা অবাক, কিন্তু তারা তো আপনাকে বের করে দিয়েছে। শিউলি হালকা হাসল, অতিথি হিসেবে না, অন্যভাবে। লোকটা বুঝতে পারছিল না। শিউলি বলল, এই বাড়িতে কি এখন কোনো কাজের লোক দরকার? লোকটা কয়েক সেকেন্ড ভেবে বলল, হ্যাঁ, গত সপ্তাহে একজন কাজের মেয়ে চাকরি ছেড়ে গেছে। শিউলির চোখে হালকা আলো জ্বলে উঠল, তাহলে ঠিক আছে। লোকটা ধীরে বলল, আপনি কি বলতে চাইছেন? শিউলি শান্ত গলায় বলল, আমি ওই বাড়িতে কাজের মেয়ে হয়ে ঢুকব। লোকটা স্তব্ধ হয়ে গেল। আপনি আপনি তো এ বাড়ির আসল মালিক। শিউলি ধীরে বলল, ঠিক এই জন্যই আমাকে ঢুকতে হবে। তার চোখে তখন অদ্ভুত এক দৃঢ়তা। আমি নিজের চোখে সব দেখতে চাই। আমার ছেলেরা কিভাবে বাঁচছে, আমার মার বোনকে কি করছে, আর আমার টাকায় তারা কত বড় নাটক করছে। লোকটা মাথা নাড়ল, ঠিক আছে ম্যাডাম, আমি সব ব্যবস্থা করে দেব। শিউলি শেষবারের মতো বাড়িটার দিকে তাকালো, তারপর ধীরে বলল, আগামীকাল থেকে আমি এখানে কাজ শুরু করব। পরের দিন সকাল। ৩৮ নম্বর বাড়ির গেটের সামনে আবার দাঁড়িয়ে আছে শিউলি। আস্থার পরনে আরও সাধারণ কাপড়, পুরনো শাড়ি, চুল এলোমেলো, মাথায় বড় ঘোমটা, মুখ হাত পা কালো করে এসেছে, যেন সে সত্যি একজন গরিব মহিলা। গেটের গার্ড দরজা খুলল। শিউলি তাকিয়ে দেখল গার্ড হিসেবে দাঁড়িয়ে আছে তার আরেক ছেলে, রিদওয়ান।
তার বুক কেঁপে উঠল। ছেলেটা তাকে চিনল না। স্বাভাবিকই। শেষবার যখন সে তাকে দেখেছিল তার বয়স ছিল মাত্র 2 বছর। রেদওয়ান গম্ভীর গলায় বলল, কাকে চান? শিউলির গলা কেঁপে উঠল। আমি কাজের জন্য এসেছি। রেদওয়ান বলল, একটু দাঁড়ান। সে ভেতরে ফোন করল। কয়েক মিনিট পর দরজা খুলে বেরিয়ে এলো মিথিলা, শিউলির ছোট বোন। আস্তার পরনে দামি শাড়ি, চোখে সানগ্লাস, হাতে নতুন ফোন। সেও শিউলির দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড চুপ থাকল। তারপর ঠোঁট বাঁকিয়ে বলল, তুমি কাজ খুঁজছ? শিউলি মাথা নিচু করল। জি আপা। মিথিলা ঠান্ডা গলায় বলল, বেতন বেশি দিতে পারবো না। খাওয়া থাকবে, থাকার জায়গা থাকবে, কিন্তু কাজ অনেক করতে হবে। শিউলি ধীরেই বলল, আমি রাজি। মিথিলা হাসল। ঠিক আছে। তারপর সে গেটের দিকে তাকিয়ে বলল, এই রেদোয়ান, ওকে ভেতরে নিয়ে যাও। রেদোয়ান মাথা নাড়ল। সে শিউলিকে নিয়ে ভেতরে ঢুকল। শিউলি বাড়ির ভেতরে পা রাখল। মার্বেলের ফ্লোর, বড় ঝাড়বাতি, দামি সোফা, সব কিছু। এবারের প্রতিটি জিনিস তার টাকায় কেনা। কিন্তু আজ সে এখানে একজন কাজের মেয়ে। হঠাৎ পাশ থেকে একটা গলা, এই নতুন মহিলাকে? শিউলি ঘুরে তাকালো। সিঁড়ি দিয়ে নামছে তার মা, রহিমা বেগম। মহিলার চোখে সে একই ঠান্ডা দৃষ্টি। তিনি তাকিয়ে বললেন, নতুন কাজের মেয়ে? মিথিলা বলল, হ্যাঁ মা। রহিমা বেগম কিছুক্ষণ শিউলির দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, ঠিক আছে, কাজ ঠিকমতো না করলে একদিনও রাখব না। শিউলি মাথা নিচু করল। জি। তার বুকের ভেতর তখন হাজারটা অনুভূতি। তার নিজের মা তাকে চিনল না, একটুও না। ঠিক তখনই গ্যারেজের দিক থেকে রায়হান ভেতরে ঢুকল। সে পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বলল, আপা, গাড়িটা ধুয়ে দিয়েছি। তার গলাটা শিউলির বুক কাঁপিয়ে দিল। সে কিছু বলতে পারল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে রাতে শিউলি বুঝে গেল, এ বাড়িতে শুধু মিথ্যা নয়, এখানে চলছে পরিকল্পিত প্রতারণা। প্রথম দিন থেকে কাজ শুরু করেছিল সে। ভোর 5টায় উঠে রান্নাঘর পরিষ্কার, বাসন ধোয়া, ঝাড়ু দেওয়া, সব কিছু। যে কাজগুলো সে 23 বছর অন্যের বাড়িতে করেছে, আজ সে নিজের বাড়িতেই করছে। কিন্তু পার্থক্য একটা, আজ সে শুধু কাজ করছে না, সে সবকিছু লক্ষ্য করছে। রান্নাঘরে কাজ করতে করতে সে শুনতে পেল মিথিলা ফোনে কারোর সাথে কথা বলছে। দেখো, এই মাসের টাকার একটু টান আছে। মা আবার নতুন গয়না বানাতে চাইছে। শিউলের হাত থেমে গেল। টাকার টান? কিন্তু সে তো বছরের পর বছর কোটি টাকার মতো পাঠিয়েছে। মিথিলা আবার বলল, না না, চিন্তা করো না, ওই পুরনো ফিক্সড ডিপোজিটটা ভাঙলেই হয়ে যাবে। শিউলির বুক ধক করে উঠল। ফিক্সড ডিপোজিট মানে তারা টাকা জমিয়ে রেখেছে, তার পাঠানো টাকা। সে ধীরে মাথা নিচু করে আবার কাজ করতে লাগল। কিন্তু তার ভেতরে আগুন জ্বলতে শুরু করেছে। সন্ধ্যার দিকে গ্যারেজের পাশে কাপড় শুকাতে গিয়ে শিউলি হঠাৎ থেমে গেল। সে দেখল রায়হান আর রেদওয়ান একসাথে বসে কথা বলছে। তাদের কণ্ঠে ক্লান্তি, কিন্তু একটা অদ্ভুত শান্তিও আছে। রায়হান বলছিল, আজ আবার বকেছে। রেদওয়ান হালকা হেসে বলল, ছাড় ভাই, অভ্যাস হয়ে গেছে। শিউলির বুকটা মোচড় দিয়ে উঠল। আপা, মানে মিথিলা। তার নিজের বোনকে তারা আপা বলেই ডাকে, কিন্তু তারা জানে না এবারের আসল মালিককে। রেদওয়ান আবার বলল, তুই কখনো ভাবিস না আমাদের মা আসলে কেমন ছিল? শিউলের শরীর কেঁপে উঠল। সে নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। রায়হান কিছুক্ষণ চুপ থেকে বলল, ছোটবেলায় মনে আছে, কেউ একজন আমাদের কোলে নিয়ে ঘুম পাড়াতো। মনে হতো খুব কাছের কেউ। কিন্তু পরে তো শুনলাম মা নাকি আমাদের ছেড়ে চলে গেছে। এই কথাটা শিউলির বুক ভেঙে দিল। সে দেয়ালে হাত রেখে দাঁড়ালো। তার চোখে পানি চলে এসেছে, কিন্তু সে কোনো শব্দ করল না। রেদওয়ান ধীরে বলল, হ্যাঁ, দাদি বলতো মা নাকি আমাদের কোনোদিন দেখতেই চায়নি। টাকা পাঠিয়েছে, কিন্তু কোনো খোঁজ নেয়নি। শিউলির হাত কাঁপতে লাগল। এই মিথ্যাটা তার নিজের মা বলেছে। রায়হান ধীরে বলল, তবুও জানিস, আমি মাঝে মাঝে ভাবি, যদি কোনোদিন হঠাৎ আমাদের সামনে এসে দাঁড়ায়। রেদওয়ান হেসেই বলল, তখন কি করবি? রায়হান চুপ করে বলল, জানি না, হয়তো জিজ্ঞেস করব কেন। এই কেন শব্দটা শিউলির হৃদয়ে গিয়ে আঘাত করল। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না, চুপচাপ সরে গেল। কারণ সে জানে
এই প্রশ্নের উত্তর তাকে দিতেই হবে, কিন্তু এখন না, এখনো না। রাত, সবাই ঘুমিয়ে পড়েছে। শিউলি ধীরে ধীরে বাড়ির ভেতর হাঁটছিল। তার চোখে একটাই উদ্দেশ্য, সে সোজা উঠে গেল ওপরের তলায়, তার মায়ের ঘরের সামনে। দরজাটা আধা খোলা, ভেতরে আলো জ্বলছে। শিউলি নিঃশব্দে ভেতরে ঢুকল। ঘরটা বিলাসবহুল, বড় বিছানা, দামি আলমারি, ড্রেসিং টেবিল ভর্তি গয়না। তার চোখ থেমে গেল একটা লকারের সামনে। সে ধীরে এগিয়ে গেল। তার হাত কাঁপছিল। সে জানত এখানেই লুকিয়ে আছে সত্য। সে লকার খুলতে চেষ্টা করল, লক করা, কিন্তু সে হাল ছাড়ল না। 23 বছরের অভিজ্ঞতা তাকে অনেক কিছু শিখিয়েছে। কিছুক্ষণের মধ্যে সে লকার খুলে ফেলল। ভেতরে ফাইল, ডকুমেন্ট, পুরনো কাগজ। সে দ্রুত একটা ফাইল বের করল। ফাইল খুলতেই তার চোখ বড় হয়ে গেল। এটা ছিল একটা আইনি কাগজ, তার নিজের নামে, কিন্তু নিচে একটা সাইন যেটা তার না। কেউ তার সাইন নকল করেছে। আর সেই কাগজে লেখা, সে নাকি স্বেচ্ছায় তার সমস্ত সম্পত্তি তার মা আর বোনের নামে দিয়ে দিয়েছে। শিউলির হাত থেকে ফাইলটা প্রায় পড়ে যাচ্ছিল। তার মাথা ঘুরছিল। মানে, সবকিছু পরিকল্পনা করে করা হয়েছে। তার টাকা নেওয়া হয়েছে, তার সন্তানদের দূরে সরিয়ে রাখা হয়েছে, আর এখন তার সব সম্পত্তিও কেড়ে নেওয়া হয়েছে। ঠিক তখনই পেছন থেকে একটা গলা, কে সেখানে? রহিমা বেগমের কণ্ঠটা ঠান্ডা কিন্তু তীক্ষ্ণ। শিউলির বুক ধক করে উঠল। তার হাতে তখনও সেই ফাইল, যেখানে স্পষ্ট লেখা তার নাম ব্যবহার করে সম্পত্তি হাতিয়ে নেওয়া হয়েছে। 1 সেকেন্ডের জন্য তার মাথা ফাঁকা হয়ে গেল, কিন্তু পরের মুহূর্তে সে নিজেকে সামলে নিল। সে ধীরে ফাইলটা আবার লকারের ভেতরে ঢুকিয়ে দিল। দরজাটা হালকা ঠেলে বন্ধ করল। তারপর ঘুরে দাঁড়ালো, মাথা নিচু, একজন সাধারণ কাজের মেয়ের মতো। আমি আমি পানি দিতে এসেছিলাম, সে নিচু গলায় বলল। রহিমা বেগম কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইলেন, তার চোখে সন্দেহ। এই সময়ে শিউলি মাথা নিচু রেখে বলল, আপনি রাতে পানি চান ভেবেছিলাম। রহিমা বেগম ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন। শিউলির খুব কাছে এসে দাঁড়ালেন। একটা অদ্ভুত চাপা টেনশন তৈরি হলো ঘরের ভেতর। তোমার নাম কি? তিনি জিজ্ঞেস করলেন। শিউলি। শব্দটা মুখে আসতে আসতেই শিউলি থেমে গেল। তার বুক কেঁপে উঠল। সে দ্রুত নিজেকে সামলে বলল, শিলা। রহিমা বেগম ভ্রু কুঁচকালেন। নতুন কাজ করো? জি। তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর ধীরে বললেন, শোনো, এ বাড়িতে বেশি কৌতূহল দেখানো ভালো না। যতটুকু কাজ দেওয়া হবে সেটুকুই করবে। অতিরিক্ত কিছু জানার চেষ্টা করবে না। শিউলি মাথা নিচু করে বলল, জি। রহিমা বেগম আর কিছু না বলে বিছানায় গিয়ে শুয়ে পড়লেন। শিউলি ধীরে ধীরে ঘর থেকে বের হয়ে এলো। দরজা বন্ধ হওয়ার সাথে সাথে সে একটা লম্বা নিঃশ্বাস ফেলল। সে বেঁচে গেছে, কিন্তু খুব অল্পের জন্য। সে রাতে শিউলি ঘুমাতে পারল না। তার মাথায় বারবার ঘুরছিল সেই কাগজটা। তার সাইন নকল করা হয়েছে, তার সম্পত্তি কেড়ে নেওয়া হয়েছে। সবকিছু পরিকল্পিত। তার মা, তার নিজের মা এটা করেছে। তার চোখে পানি এসে গেল, কিন্তু সে কাঁদল না, কারণ এখন কান্নার সময় না, এখন হিসাব চুকানোর সময়। পরের দিন সকাল। বাড়িতে আজ একটা ব্যস্ততা, অনেক অতিথি আসবে। মিথিলা নিচে দাঁড়িয়ে নির্দেশ দিচ্ছে, এই টেবিলটা ঠিক করে সাজাও। ফুলগুলো ফ্রেশ দেখাচ্ছে না কেন? সবকিছুই পারফেক্ট চাই। শিউলি চুপচাপ কাজ করছিল, কিন্তু সে খেয়াল করল আজ বাড়িতে অনেক গুরুত্বপূর্ণ মানুষ আসবে। মানে, আজ কিছু একটা বড় সুযোগ আছে। ঠিক তখনই সে শুনল মিথিলা কারোর সাথে কথা বলছে। আজ কিন্তু সবকিছু ঠিকঠাক হতে হবে। ওই ডিলটা আমাদের হাতে আসলেই আমরা পুরোপুরি সেট হয়ে যাব। ডিল? শিউলির কানে শব্দটা আটকে গেল। সে একটু কাছে গিয়ে কাজ করতে করতে শুনতে লাগল। মিথিলা বলছিল, হ্যাঁ, ওই জমির কাগজগুলো রেডি আছে, মা সাইন করে ফেলেছে। শিউলির বুক কেঁপে উঠল। আরেকটা কাগজ, আরেকটা প্রতারণা। সে বুঝতে পারল এরা এখনও থামেনি। এরা এখন অন্যের সম্পত্তি হাতিয়ে নিচ্ছে। দুপুরের দিকে অতিথিরা আসতে শুরু করলো। বড় বড় গাড়ি, দামি পোশাক, সবাই হাসছে আর কথা বলছে। শিউলি দূরে দাঁড়িয়ে সব দেখছিল। ঠিক তখনই তার চোখ পড়ল রায়হানা রিদওয়ানের দিকে। তারা গাড়ি পার্ক করছে, দরজা খুলে দিচ্ছে, অতিথিদের সম্মান করছে, কিন্তু তাদের চোখে ক্লান্তি আর একটা চাপা দুঃখ। শিউলির বুকটা আবার মোচড় দিয়ে উঠল। সে মনে মনে বলল, আর কিছুদিন, শুধু আর কিছুদিন। হঠাৎ একটা ঘটনা ঘটল। একজন অতিথি জোরে বলল, এই বাড়িটা তো অসাধারণ,
পুরোপুরি নিজের টাকায় করেছেন নাকি? মিথিলা হাসল। হ্যাঁ, আমাদের ফ্যামিলি বিজনেস থেকেই সব হয়েছে। শিউলির হাত থেমে গেল। মিথ্যা, পুরোপুরি মিথ্যা। ঠিক তখনই রহিমা বেগম বললেন, আমাদের পরিবার সবসময় নিজের পরিশ্রমে দাঁড়িয়েছে। এই কথাটা শুনে শিউলির ভেতরে কিছু একটা ভেঙে গেল। 23 বছর, তার পরিশ্রম, তার জীবন, সবকিছু তারা নিজের নামে চালাচ্ছে। ঠিক তখনই শিউলির চোখে পড়ল টেবিলের ওপর একটা ফাইল, একই ধরনের ফাইল যেটা সে গতরাতে লিখেছিল, সম্ভবত সেই ডিলের কাগজ। শিউলির বুক ধক করে উঠল। এটাই সুযোগ। যদি সেই কাগজটা সবার সামনে খুলে ফেলে তাহলে সব সত্য বের হয়ে যাবে। কিন্তু সে থেমে গেল। না, এখনই না। এখন করলে শুধু ঝগড়া হবে। সে চায় সবাই একসাথে সত্যটা জানুক, এমন একটা মুহূর্তে যখন কেউ ওটা অস্বীকার করতে পারবে না। ঠিক তখন একজন অতিথি বলল, আপনাদের বড় মেয়ে কোথায়? শুনেছি বিদেশে থাকে। ঘরের ভেতর হঠাৎ একটা নীরবতা নেমে এলো। মিথিলা একটু থামল, তারপর হেসে বলল, ও, ও তো অনেক বছর আগে আমাদের ছেড়ে চলে গেছে। আমাদের সাথে কোনো যোগাযোগ নেই। রহিমা বেগম মাথা নেড়ে বললেন, কিছু মানুষ পরিবারকে ভুলে যায়। এই কথাটা শুনে শিউলির চোখে আগুন জ্বলে উঠল। এটাই শেষ, আর না। সে ধীরে সামনে এগিয়ে এলো, সবার মাঝখানে। তার হাত টেবিলের উপর রাখা সেই ফাইলের দিকে এগিয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে রায়হানের চোখ পড়ল তার উপর। সে থেমে গেল। দুজনের চোখ এক হলো। এই প্রথমবার এত কাছ থেকে একটা অদ্ভুত অনুভূতি রায়হানের চোখে, যেন সে কিছু বুঝতে পারছে। শিউলির হাত কাঁপছিল, কারণ সে জানে এই মুহূর্তে যদি সে মুখ খোলে সবকিছুই বদলে যাবে, পুরোপুরি। ঘরের ভেতর নীরবতা নেমে এসেছে। সবাই দাঁড়িয়ে আছে। হাসি গল্প থেমে গেছে। শিউলির হাত এখনো টেবিলের ওপর রাখা ফাইলের ওপর। আর ঠিক সামনে দাঁড়িয়ে রায়হান। তার চোখে অদ্ভুত একটা প্রশ্ন, যেন সে বুঝতে পারছে এই নারীটা সাধারণ কেউ না। শিউলির বুক ধকধক করছে। এই মুহূর্তটাই সেই মুহূর্ত যার জন্য সে 23 বছর অপেক্ষা করেছে। কিন্তু সে হঠাৎ হাতটা সরিয়ে নিল। সবাই একটু অবাক হলো। শিউলি মাথা নিচু করে বলল, চা নিয়ে আসি? মিথিলা বিরক্ত গলায় বলল, হ্যাঁ যাও, দাঁড়িয়ে আছো কেন? শিউলি চুপচাপ সরে গেল। রায়হান কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে, তারপর ধীরে মাথা নাড়ল, যেন নিজেকেই বোঝাচ্ছে, না, আমি ভুল ভাবছি। রান্নাঘরে ঢুকে শিউলি দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালো। তার হাত কাঁপছে। সে চোখ বন্ধ করল। সে জানে এখন সত্য বলে সব শেষ হয়ে যাবে না, বরং শুরু হবে। কিন্তু সে চায় এ সত্য এমনভাবে বের হোক যাতে কেউ পালাতে না পারে, কেউ অস্বীকার করতে না পারে। সন্ধ্যার অনুষ্ঠান শেষ হতে হতে রাত হয়ে গেল। অতিথিরা একে একে চলে যাচ্ছে। বাড়ি আবার শান্ত হয়ে আছে। মিথিলা সোফায় বসে ফোনে ব্যস্ত। রহিমা বেগম নিজের ঘরের দিকে যাচ্ছেন। রায়হান আর রিদওয়ান গ্যারেজের দিকে যাচ্ছে। ঠিক তখনই শিউলি সিদ্ধান্ত নিল, আজ আর দেরি নয়। রাত 11টা। বাড়ির সবাই প্রায় ঘুমিয়ে গেছে। শিউলি ধীরে নিচতলা স্টোররুমে ঢুকল। তার হাতে একটা ব্যাগ। সে ব্যাগ থেকে বের করল একটা ফাইল, একটা ছোট রেকর্ডার, আর কয়েকটা কাগজ। লোকটা যে তাকে সাহায্য করছিল সব প্রস্তুত করে দিয়েছিল। আজ সে শুধু মুখ খুলবে না, সে প্রমাণ দেখাবে কিছুক্ষণ পরে। ড্রয়িং রুমের লাইট হঠাৎ জ্বলে উঠল। মিথিলা চমকে উঠল, কে ওখানে? রহিমা বেগমও ঘর থেকে বেরিয়ে এলেন। কি হয়েছে? তারা নিচে নেমে এলেন। আর সেখানে দাঁড়িয়ে আছে শিউলি। কিন্তু আজ তার চোখে কোনো চুপচাপ ভাব নেই। তার চোখে শক্তি, দৃঢ়তা। মিথিলা বিরক্ত হয়ে বলল, এই সময় এখানে দাঁড়িয়ে আছো কেন? কি দরকার? শিউলি ধীরে বলল, একটা কথা বলার ছিল। রহিমা বেগম ঠান্ডা গলায় বললেন, কাল বলো, এখন যাও। শিউলি মাথা নাড়ল, না, আজই বলবো। ঘরের ভেতর একটা চাপা উত্তেজনা তৈরি হলো। ঠিক তখনই রায়হান আর রেদোয়ানও নিচে চলে এলো। কি হয়েছে? রায়হান জিজ্ঞেস করল। শিউলি তাদের দিকে তাকালো। তার চোখ একটু নরম হলো, কিন্তু পরের মুহূর্তে সে নিজেকে শক্ত রাখল। সে টেবিলের ওপর ফাইলটা রাখল, ধীরে খুলল। এই কাগজগুলো এই বাড়ির। মিথিলা ভ্রু কুঁচকাল। তুমি এসব কোথায় পেলে? শিউলি শান্ত গলায় বলল, এবাড়ির আসল মালিকের কাগজ। রহিমা বেগমের চোখ সরু হয়ে গেল। তুমি কি বলতে চাইছ? শিউলি ধীরে বলল, এ বাড়িটা তোমাদের না। ঘরের ভেতর যেন বাতাস থেমে গেল। মিথিলা হেসে উঠল, তুমি পাগল নাকি? এ বাড়ি আমাদের না মানে? শিউলি ফাইল থেকে একটা কাগজ বের করল। এই সাইনটা দেখো। রহিমা বেগম কাগজটা হাতে নিলেন। তার মুখের রং বদলে গেল।
কারণ তিনি বুঝে গেছেন এটা সেই কাগজ যেটা তিনি লুকিয়ে রেখেছিলেন। শিউলি এবার সামনে এগিয়ে এলো, তার কণ্ঠ আর কাঁপছে না। এই সাইনটা আমার না। সবাই থমকে গেল। রায়হান তাকিয়ে আছে, হৃদয়ানো। শিউলি ধীরে বলল, কারণ এবারের আসল মালিক আমি। ঘরের ভেতর নিস্তব্ধতা। মিথিলা চিৎকার করে উঠল, চুপ! একটা কাজের মোহে এসব বাজে কথা বলছো? শিউলি এবার ধীরে তার মাথার ওড়নাটা খুলে ফেলল, চুলটা ঠিক করল, তার চোখে সরাসরি তাকালো রহিমা বেগমের দিকে। মা, এবার কি আমাকে চিনতে পারছো? এই একটা শব্দ, মা, ঘরের ভেতর যেন বিস্ফোরণ ঘটালো। রহিমা বেগম পেছনে এক পা সরে গেলেন। তার চোখ বড় হয়ে গেছে। মিথিলা হতবাক, না, এটা হতে পারে না। রায়হান স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তার বুক দ্রুত ওঠানামা করছে। শিউলি ধীরে বলল, আমি শিউলি, তোমার বড় মেয়ে। তারপর সে রায়হান আর রেদওয়ানের দিকে তাকালো। তার চোখ ভিজে গেছে। আর আমি? তার গলা কেঁপে উঠল, আমি তোমাদের মা। ঘরের ভেতর কেউ একটা শব্দও করল না, কারণ এই সত্যটা সবকিছুই ভেঙে দিয়েছে। রায়হানের ঠোঁট কাঁপছিল। সে ধীরে বলল, না, এটা সত্যি না। রেদন ফিসফিস করে বলল, দাদি তো বলেছিল। শিউলির চোখ বন্ধ করে বলল, তোমার দাদি মিথ্যা বলেছে। এই কথাটা শুনে রহিমা বেগম চিৎকার করে উঠলেন, চুপ! কিন্তু এবার আর কেউ থামল না, কারণ সত্য বের হয়ে গেছে। এখন শুরু হবে আসল বিচার, কে সত্যি, কে মিথ্যা। কে নিজের পরিবারকে বাঁচাতে লড়েছে, আর কে তাদের ধ্বংস করেছে। ঘরের ভেতর নিস্তব্ধতা, এমন এক নিস্তব্ধতা যেখানে শ্বাস নেওয়ার শব্দ পর্যন্ত শোনা যাচ্ছে। শিউলি দাঁড়িয়ে আছে মাঝখানে, তার চোখ ভেজা, কিন্তু মাথা উঁচু। 23 বছরের কষ্ট, অপমান, একাকিত্ব সবকিছু যেন আস্থার ভেতর থেকে বের হয়ে আছে। রায়হান স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তার চোখ শিউলির দিকে, কিন্তু তার ভেতরে যেন যুদ্ধ চলছে। না, সে ধীরে বলল, এটা সত্যি না। রেদন ফিসফিস করে বলল, আমাদের মা তো আমাদের ছেড়ে চলে গিয়েছিল। শিউলির বুকটা আবার ভেঙে গেল, কিন্তু এবার সে পিছিয়ে গেল না। সে ধীরে এগিয়ে এলো, আমি তোমাদের কখনো ছেড়ে যাইনি। তার কণ্ঠ নরম কিন্তু স্পষ্ট। আমি তোমাদের জন্যই গিয়েছিলাম। রায়হান মাথা নাড়ল, তাহলে এত বছর তুমি কোথায় ছিলে? এই প্রশ্নটা, এই একটা প্রশ্নই ছিল শিউলির সবচেয়ে বড় ভয়। সে ধীরে বলল, বিদেশে। তোমাদের ভবিষ্যতের জন্য কাজ করেছি। প্রতিদিন, প্রতি মাস আমি টাকা পাঠিয়েছি। রিদওয়ান অবাক হয়ে তাকালো, টাকা? শিউলি মাথা নাড়ল, হ্যাঁ, তোমাদের পড়াশোনার জন্য, তোমাদের ভালো জীবনের জন্য। রায়হান ধীরে ধীরে রহিমা বেগমের দিকে তাকালো, নানি, এটা কি সত্যি? ঘরের বাতাস ভারী হয়ে উঠল। রহিমা বেগম চুপ, তার চোখে রাগ, ভয় আর ধরা পড়ে যাওয়ার আতঙ্ক। মিথিলা হঠাৎ চিৎকার করে উঠল, এসব নাটক বিশ্বাস করিস না, ও একটা প্রতারক। এই বাড়ির লোভে এসব বলছে। কিন্তু এবার তার কণ্ঠে আগের মতো জোর নেই, কারণ সত্যের ওজন আলাদা। শিউলি শান্তভাবে বলল, তাহলে একটা প্রশ্ন করি। সে টেবিলের উপর রাখা কাগজগুলো তুলে ধরল, এই ব্যাংক স্টেটমেন্টগুলো দেখো। সে কাগজগুলো রায়হানের হাতে দিল। প্রতি মাসে টাকা গেছে, কাদের নামে? রায়হান কাগজগুলো দেখছে, তার চোখ বড় হয়ে যাচ্ছে। দাদির নামে আর আপার নামে। হৃদনও এগিয়ে এসে দেখল তার গলাটা শুকিয়ে গেছে। এই টাকাগুলো আমাদের জন্য ছিল? শিউলি ধীরে বলল, হ্যাঁ, কিন্তু তোমাদের কাছে পৌঁছায়নি। এই কথাটা ঘরের ভেতর যেন ছুরি হয়ে কেটে গেল। রায়হান ধীরে ধীরে মাথা তুলল, তার চোখে এখন আর সন্দেহ নেই, বরং রাগ। দাদি, আপনি আমাদের মিথ্যা বলেছিলেন। রহিমা বেগম এবার গলা উঁচু করলেন, আমি যা করেছি তোমাদের ভালোর জন্যই করেছি। ও তোমাদের ছেড়ে চলে গিয়েছিল। শিউলি শান্ত গলায় বলল, আমি তোমাদের কাছে ফিরতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে বলেছিলে বাচ্চাদের এখানে রাখলে বাড়ির শান্তি নষ্ট হবে। রেদন হঠাৎ পেছনে সরে গেল, তার মাথা ঘুরছে। মানে, আমাদের ইচ্ছে করে দূরে রাখা হয়েছে? কেউ উত্তর দিল না, কারণ উত্তরটা সবাই জানে। ঠিক তখনই শিউলি আরেকটা কাগজ বের করল, আর এটা দেখো। সে কাগজটা রহিমা বেগমের সামনে ধরল, এই সাইনটা আমার না। তুমি আমার সাইন নকল করে সব সম্পত্তি নিজের নামে নিয়েছ। মিথিলা এবার চিৎকার করে উঠল, প্রমাণ কোথায়?
শিউলি ব্যাগ থেকে ছোট রেকর্ডারটা বের করলো, চালু করলো। রুমে ভেসে উঠল একটা কণ্ঠ, মিথিলার কণ্ঠ। ও বিদেশে আছে, কিছু বুঝবে না, সাইনটা ঠিকমতো নকল করলেই হবে। তারপর আরেকটা কণ্ঠ, রহিমা বেগমের, সবকিছু আমাদের হাতেই থাকবে। ঘরের ভেতর যেন বজ্রপাত হলো। মিথিলা স্থির হয়ে গেল, তার মুখ ফ্যাকাশে। রহিমা বেগম চেয়ারে বসে পড়লেন, তার মুখে আর কোনো কথা নেই। রায়হান ধীরে ধীরে সামনে এগিয়ে এলো, তার চোখে পানি। সে শেউলির দিকে তাকালো। তুমি সত্যি আমাদের মা? শেউলির চোখ ভিজে উঠল, সে মাথা নাড়ল। হ্যাঁ। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর রায়হান হঠাৎ এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরল। শিউলি স্থির হয়ে গেল। তারপর সে তার ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরল। 23 বছরের সব কষ্ট যেন সেই মুহূর্তেই গলে গেল। রেদনও আর দাঁড়িয়ে থাকতে পারল না, সে এগিয়ে এসে তাদের জড়িয়ে ধরল। তিনজন একসাথে, একটা পরিবার যারা এতদিন আলাদা ছিল। কিন্তু গল্প এখানেই শেষ না, কারণ এখন একটা হিসাব বাকি। শিউলি ধীরে ছেলেদের থেকে সরে এলো, তার চোখ আবারও শক্ত হলো। সে রহিমা বেগম আর মিথিলার দিকে তাকালো। এখন আইন কথা বলবে। এ কথাটা শুনে মিথিলা কেঁপে উঠল। রহিমা বেগম চুপচাপ বসে রইলেন, কারণ এবার খেলা তাদের হাত থেকে বের হয়ে গেছে। এবার শুরু হবে বিচার। মায়ের বিরুদ্ধে মেয়ের লড়াই, সত্যের বিরুদ্ধে মিথ্যার শেষ যুদ্ধ। রাতটা আর আগের মতো ছিল না, একই বাড়ি, একই মানুষ, কিন্তু সবকিছু বদলে গেছে। ড্রয়িং রুমের সেই আলো এখনো জ্বলছে, কিন্তু সেখানে আর কোনো ভান নেই, কোনো মিথ্যা নেই, শুধু সত্য। শিউলি চুপচাপ দাঁড়িয়েছিল, তার দুই পাশে তার দুই ছেলে, রায়হান আর রিদওয়ান। তারা এখন আর দূরে নেই, আর অচেনাও না। তাদের চোখে এখন একটা নতুন অনুভূতি, বিশ্বাস। কিন্তু সেই বিশ্বাসের সাথে মিশে আছে কষ্ট। 23 বছরের হারিয়ে যাওয়া সময়, যার কখনো ফিরে আসবে না। রহিমা বেগম সোফায় বসে আছেন, তার চোখে আর আগের মতো সেই অহংকার নেই, বরং ক্লান্তি, হতাশা আর ভেঙে পড়া এক বাস্তবতা। মিথিলা চুপচাপ দাঁড়িয়ে, তার মুখ ফ্যাকাশে। সে বুঝে গেছে এবার আর কিছু লুকানো নেই। শিউলি ধীরে সামনে এগিয়ে এলো, তার কণ্ঠ শান্ত কিন্তু দৃঢ়। আমি পুলিশে যেতে পারতাম। ঘরের ভেতর আবারও নীরবতা। মিথিলা মাথা তুলল ভয়ে। শিউলি বলল, সব প্রমাণ আমার কাছে আছে, সাইন জালিয়াতি, টাকা আত্মসাৎ, সব কিছু। রহিমা বেগম চোখ বন্ধ করলেন, একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তুই কি আমাকে জেলে পাঠাবি? এই প্রশ্নটা, একটা মায়ের কণ্ঠে, কিন্তু তাতে কোনো শক্তি নেই, শুধু ভাঙা মানুষ। শিউলি কিছুক্ষণ চুপ করে থাকল, তার চোখে ভেসে উঠল পুরনো স্মৃতি, শৈশব, মায়ের কোলে ঘুমানো। কিন্তু তারপরে ভেসে উঠল 23 বছরের কষ্ট, তার সন্তানদের কষ্ট, তার নিজের অপমান। সে ধীরে বলল, না। সবাই তাকালো, মিথিলা অবাক, রায়হান ও রিদওয়ানও। শিউলি বলল, আমি জেলে পাঠাবো না। 1 সেকেন্ড থেমে সে আবার বলল, কিন্তু তোমাদের এ বাড়িতে থাকার কোনো অধিকার নেই। ঘরের ভেতর যেন বাতাস থেমে গেল। মিথিলা কেঁপে উঠল, কি কি বলছো? শিউলি সরাসরি তার দিকে তাকালো। এই বাড়ি আমার, আইনগতভাবেও প্রমাণ দিও। তোমরা আমার সবকিছু নিয়েছো, এবার আমি আমারটা ফেরত নিচ্ছি। রহিমা বেগম মাথা নিচু করলেন, কোনো প্রতিবাদ নেই, কারণ এবার সত্যি তাদের বিপক্ষে। পরের কয়েকদিন সবকিছু বদলে গেল। আইনজীবীর মাধ্যমে কাগজপত্র ঠিক করা হলো, ব্যাংকের হিসাব খোলা হলো, সবকিছু পরিষ্কার হলো। শিউলি তার সম্পত্তি ফিরে পেল। এক সকালে বাড়ির সামনে একটা গাড়ি দাঁড়িয়ে, মিথিলা তার ব্যাগ নিয়ে বের হচ্ছে, তার চোখে পানি, কিন্তু কেউ তাকে থামাচ্ছে না। রহিমা বেগম ধীরে হাঁটছেন, বৃদ্ধ, ক্লান্ত। তিনি একবার পেছনে তাকালেন, বাড়িটার দিকে, তার চোখে একটা শূন্যতা। তারপর তিনি চলে গেলেন। বাড়ির গেট বন্ধ হয়ে গেল, কিন্তু এবার ভেতরে দাঁড়িয়ে আছে আসল পরিবার। শিউলি বারান্দায় দাঁড়িয়ে, তার পাশে রায়হান, রিদওয়ান। রায়হান ধীরে বলল, মা। এই শব্দটা 23 বছর পর। শিউলির চোখ ভিজে গেল। হ্যাঁ। রিদওয়ান বলল, আমরা কি আবার শুরু করতে পারি? শিউলি একটু হেসে বলল, আমরা তো আজ থেকেই শুরু করেছি, কয়েক মাস পর। বাড়িটা বদলে গেছে, যা ঝকঝকে রূপ আছে, কিন্তু এখন সেখানে একটা উষ্ণতা আছে। রায়হান এখন পড়াশোনা করছে, পাশাপাশি নিজের ব্যবসা শুরু করেছে। রেদনও নিজের স্বপ্ন নিয়ে এগোচ্ছে, আর শিউলি
সে এখন আর শুধু একজন শ্রমিক না, সে একজন মা, যে তার পরিবারকে আবার গড়ে তুলেছে। শেষ বিকেলে বারান্দায় বসে শিউলি আকাশের দিকে তাকিয়েছিল। তার মনে একটা শান্তি, যেটা সে 23 বছর খুঁজেছে। সে জানে সব হারিয়ে যায়নি, কিছু কিছু জিনিস ফিরে পাওয়া যায় যদি তুমি লড়াই করো। সমাপ্ত। সম্পূর্ণ গল্পটি কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।